ওয়েলকাম স্টুডেন্ট। দেখো, তোমাদের আজকের বিষয় হলো দ্রবণের তড়িৎ পরিবাহিতা। মনে করো এরকম একটা পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রাখা আছে। এই দ্রবণের এই পাশে একটা মনে করো তড়িৎদ্বার রাখা হলো, এইখানে আরেকটা তড়িৎদ্বার রাখা হলো। দুটো তড়িৎদ্বার রেখে যদি এই দুটি তড়িৎদ্বারের মাঝে বিভব প্রভেদ তৈরি করা হয়, তাহলে দেখা যাবে এই দ্রবণটা তড়িৎ পরিবহন করে। মানে তুমি যদি এখানে টেস্টার, যেটা দিয়ে জানা যায় যে কারেন্ট বইছে কিনা, সেই এখানে যদি টেস্টার ছোঁয়াও দেখবে আলো জ্বলছে, মানে এই দ্রবণটা তড়িৎ পরিবহন করে। তা এর সাথে একটা ধাতব পরিবাহীর পার্থক্য কি? মনে করো পাশে আমি একটা ধাতব পরিবাহী দেখালাম, একটু মোটা করেই দেখালাম। এটা হচ্ছে ধাতব একটা পরিবাহী, মনে করো লোহার তার। তা এরও দুই প্রান্তে যদি বিভব প্রভেদ তৈরি করা যায়, তাহলে দেখবে এও কিন্তু তড়িৎ পরিবহন করে। মানে এখানে যদি একটা টেস্টার ঠেকাও, তাহলে দেখবে আলো জ্বলছে। তাহলে এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এটাও পরিবাহী, এটাও পরিবাহী। এটা ধাতব পরিবাহী, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তরল দ্রবণ পরিবাহী। এখানে যদি ওহমের সূত্র প্রযোজ্য হয়, এখানে ওহমের সূত্র প্রযোজ্য, কোনো পার্থক্য নেই। তবে কোন একটা ধাতব পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীটিকে আমরা রোধের সাহায্যে প্রকাশ করি। যেমন আমি যদি বলি ওই পরিবাহীটি এত রোধের, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? রোধের একক কি তুমি জানো? ওহম। অর্থাৎ একে আমি বলি, মনে করো এই রোধ যদি আর হয়, তাহলে বলবো এটা আর ওহম রোধের পরিবাহী। কিন্তু দ্রবণের ক্ষেত্রে দ্রবণকে প্রকাশ করা হয় রোধের সাহায্যে নয়, পরিবাহিতার সাহায্যে। এখানে পার্থক্য। পরিবাহিতা, এই রোধের অনন্যকে বলে পরিবাহিতা। পরিবাহিতাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কেমন? তাহলে ধাতব পরিবাহীকে প্রকাশ করা হচ্ছে রোধের সাহায্যে, কিন্তু দ্রবণকে প্রকাশ করা, যে কোনো দ্রবণকে প্রকাশ করা হয় তার পরিবাহিতার সাহায্যে। রোধ আর পরিবাহিতার সম্পর্ক হলো এল সমান সমান 1/r, অর্থাৎ রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা। তাহলে রোধের একক যদি হয় ওহম, তাহলে পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স। এখানে লিখলাম ওহম ইনভার্স। পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স। এবার তুমি অলরেডি জেনে গেছো যে এই ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য। ওহমের সূত্রটা কি ছিল তোমার নিশ্চয়ই মনে আছে। ওহমের সূত্রটা ছিল কি, যে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। একটু মনে করাচ্ছি, নিচু ক্লাসে পড়েছো। তাহলে ভি ভেরি সাইজ আই, ভি ইকুয়াল টু আর আই। আরটাকে বলা হয় রোধ। রোধ কাকে বলে? কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে পরিবাহী নিজে যে বাধার সৃষ্টি করে তাকে বলে রোধ। এখন রোধের মান কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। রোধের মান কিসের সাথে সমানুপাতিক? অলরেডি জানো, রোধের মান হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। রোধের মান পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। নিচু ক্লাসে পড়েছো, ক্লাস 10-এ। তাহলে দুটোকে এক জায়গায় আনতে গেলে পরে আর ভেরি সাইজ এল বাই এ, এবং এইটাকে ইকুয়াল করতে গেলে তুমি একটা ধ্রুবক এনেছিলে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এই রোটাকে বলে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক, যেখানে রো সমান সমান রোধাঙ্ক। রোধাঙ্ক। তাহলে কি পেলে তুমি একটু মনে করে? আরটা হচ্ছে রোধ, এটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ। তাহলে আর ভেরি সাইজ এল বাই এ, আর ইকুয়াল টু একটা ধ্রুবক আনলাম যাকে বলা হয় রো। রো মানে হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক। রোধাঙ্কের সংখ্যাটা তুমি জানো যে এল ইকুয়াল টু 1 হলে, ইকুয়াল টু 1 হলে পরে আর ইকুয়াল টু রো, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদে পরিবাহীর রোধকেই বলা হয় রোধাঙ্ক। এটা তোমার জানা আছে। কিন্তু দুঃখের বিষয় বলো আর সুখের বিষয় বলো, দ্রবণের ক্ষেত্রে কিন্তু রোধ কোনো ব্যাপার না, রোধ বিষয়টাই আনবো না। দ্রবণের ক্ষেত্রে দ্রবণকে প্রকাশ করার আগেই বলেছি পরিবাহিতার সাহায্যে। তাহলে এইটাকে যদি আমি 1 নং সমীকরণ বলি, এই সমীকরণটাকে উল্টে দেবো, তাহলে পরিবাহিতা পেয়ে যাবো। তাহলে 1 নং সমীকরণ উল্টে দিলে কি পাচ্ছি দেখো তো? 1/r ইকুয়াল টু 1/রো ইন্টু 1/এল বাই এ। খেয়াল করে দেখো, আমি 1 নং সমীকরণটাকে পুরো উল্টে দিলাম। তাহলে দেখো এইটা যেটা পেলাম, এটা হচ্ছে পরিবাহিতা, যাকে বলে এল ইকুয়াল টু 1/রো। রোটা যদি হয় 1/রো কে প্রকাশ করা হয় কাপ্পার সাহায্যে। কাপ্পা কে, যাকে কে দ্বারা প্রকাশ করা হয়? কাপ্পা। কে মানে এখানে কাপ্পা ইন্টু 1/এল
এল বাই এ। তাহলে কাপ্পাটা কি, মানে ডান দিকে লিখলাম কে মানে হচ্ছে কাপ্পা। কাপ্পাটা কি, রো যদি হয় আপেক্ষিক রোধ, তাহলে কাপ্পাকে বলবো আপেক্ষিক পরিবাহিতা। মনে থাকে যেন, কাপ্পা ইকুয়াল টু আপেক্ষিক পরিবাহিতা। কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে কাপ্পার এবার সংজ্ঞায় যাব, তার আগে কাপ্পা সমান সমান কি পেলাম দেখি। কাপ্পা ইকুয়াল টু এল ইন্টু কোনাকুনি গুণ করে দিলাম এল বাই এ। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিলেশন, এর উপর বেস করে অনেক অঙ্ক করতে হবে। তাহলে কি পেলাম দেখো তো, কাপ্পা ইকুয়াল টু এল ইন্টু এল বাই এ। এবার আসছি আমি কাপ্পার সংজ্ঞায়। কাপ্পা জিনিসটা কি তার সংজ্ঞায় আসছি না। মনে করো যদি এল ইকুয়াল টু 1 এবং এ ইকুয়াল টু 1 হয়, এল ইকুয়াল টু 1 এবং এল ইকুয়াল টু 1 হয়, তাহলে দেখো তো এইটা 1 এইটাও 1, তাহলে কি পাচ্ছি কাপ্পা ইকুয়াল টু এল। তখন পরিবাহিতাই হবে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এবার সেই অনুযায়ী সংজ্ঞাটা বলবো কাপ্পা, মানে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা বলছি সেই অনুসারে। সংজ্ঞাটা কি, একক দৈর্ঘ্যের, দেখো তো এখানে দৈর্ঘ্যটা কত, এইটার দৈর্ঘ্য ধরতে পারে, এইটার দৈর্ঘ্য ধরতে পারে। আর এখানে দ্রবণ বলেছি বলে এইদিকে আর ভাববো না, এটা হচ্ছে কঠিন পরিবাহীর ক্ষেত্রে, এটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে। তাহলে দৈর্ঘ্য 1, তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স 1 সেন্টিমিটার ধরলাম। প্রস্থচ্ছেদ 1, মানে এইখানে যে তড়িৎদ্বার আছে, যে তড়িৎদ্বার দুটো আছে তাদের প্রস্থচ্ছেদ 1 সেন্টিমিটার স্কয়ার। তার মধ্যে একটা দ্রবণ থাকলে সেই দ্রবণের যা পরিবাহিতা হবে সেইটা হচ্ছে কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা। আরেকবার বলছি, কাপ্পা ইকুয়াল টু এল ইন্টু এল বাই এ। এল ইকুয়াল টু 1 হলে এবং এ ইকুয়াল টু 1 হলে দেখো কাপ্পা ইকুয়াল টু এল, অর্থাৎ তখন পরিবাহিতাটাকেই বলবো আমি আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা এখান থেকে কি পাচ্ছি দেখো, 1 সেন্টিমিটার দূরে অবস্থিত 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের দুটি তড়িৎদ্বারের মধ্যে রাখা কোন দ্রবণের পরিবাহিতাই হলো দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা। আবার তুমি জানো যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ মানে এর আয়তন হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তাহলে বলতে পারি 1 ঘন সেন্টিমিটার আয়তনের কোন দ্রবণের পরিবাহিতাই হলো দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা। আরেকবার রিপিট, দেখো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ মানে এই দ্রবণের আয়তন হচ্ছে দেখো 1 ঘন সেন্টিমিটার। তাহলে কি বলতে পারি, 1 ঘন সেন্টিমিটার আয়তনের কোন দ্রবণের পরিবাহিতাই হলো দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা। বা আরো সিম্পল ভাবে বলতে গেলে পরে একক আয়তনের দ্রবণের পরিবাহিতাই হলো দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা। দেখো এবার আপেক্ষিক পরিবাহিতার একক দেখব। জানা আছে কাপ্পা ইকুয়াল টু এল ইন্টু এল বাই এ। এল মানে হচ্ছে সাধারণ পরিবাহিতা, যার একক ওহম ইনভার্স। তাহলে কাপ্পার একক পাচ্ছি দেখো ওহম ইনভার্স। এল মানে দূরত্বের একক সেন্টিমিটার, আর এ মানে প্রস্থচ্ছেদ, তার একক সেন্টিমিটার স্কয়ার। অতএব কাপ্পা তার একক পেলাম ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। এটা সিজিএস পদ্ধতিতে, এটা হলো সিজিএস পদ্ধতিতে। কিন্তু এসআই পদ্ধতিতে তাহলে এককটি কি হবে? এসআই পদ্ধতিতে ওহম ইনভার্স, যাকে আমরা সিমেন্স বলি, সিমেন্সও যা আর ওহম ইনভার্সও তাই কিন্তু। আর সেন্টিমিটারের জায়গায় মিটার লিখবো, মানে মিটার ইনভার্স। এটা হচ্ছে তাহলে কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। তাহলে কি পেলাম? সিজিএস পদ্ধতিতে কাপ্পার একক হলো ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স এবং এসআই পদ্ধতিতে হলো সিমেন্স মিটার ইনভার্স বা ওহম ইনভার্স মিটার ইনভার্স। দেখো এবার একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ 2 বর্গ সেন্টিমিটার। এইরূপ দুটি তড়িৎদ্বারের মাঝে একটি দ্রবণ রাখায় দ্রবণটির রোধ হলো 5 ওহম। দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা কত? যা যা বলেছে সেগুলো আমি এখানে লিখছি। বলেছে 1 সেন্টিমিটার ব্যবধানে আছে, মানে এল ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তড়িৎদ্বারগুলির প্রস্থচ্ছেদ বলা আছে 2 সেন্টিমিটার স্কয়ার। এরকম দুটি তড়িৎদ্বারের মাঝখানে দ্রবণ রাখায় দ্রবণটির রোধ মানে আর ইকুয়াল টু হলো 5 ওহম। তাহলে দ্রবণটির কাপ্পা সমান সমান কত, মানে দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা সমান সমান কত? তোমার জানা আছে যে কাপ্পা সমান সমান
এল ইন্টু এল বাই এ। এখন কাপ্পা ইকুয়াল টু এল মানে হচ্ছে 1/r, 1 বাই ক্যাপিটাল আর ইন্টু এল বাই এ। তাহলে মানগুলো বসিয়ে দিই। কাপ্পা ইকুয়াল টু 1/5, কেন এই যে রোধের মান 5 ওহম বলেছে, ইন্টু এল মানে 1/2, এত এককটা কি লিখবো, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো, 1/10 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। দেখো এইটা মনে করো একটা পরিবাহিতা কোষ, যে দ্রবণের পরিবাহিতা মানে এল মাপবো, সেই দ্রবণটিকে এই পাত্রের মধ্যে নেওয়া হয়। মনে রাখবে এই দুটো হচ্ছে প্লাটিনামের তৈরি তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুটি থেকে যে তার বেরিয়ে আসে, সেই তারগুলিকে মার্কারির মধ্যে দিয়ে যেতে হয়। তারগুলিকে প্লাগের মধ্যে ঢুকে সুইচ অন করলে পরে এখানে থাকে একটা অপটিক্যাল রিডার, যেখানে অপটিক্যাল রিডারে আমি এই দ্রবণের পরিবাহিতার মান সরাসরি দেখতে পাই। এখানে একটা কথা বলা ভালো, এখানে যে এল বাই এ পাচ্ছি, এল বাই এটা কি দেখো, এই দুটি তড়িৎদ্বারের মাঝখানের দূরত্বটাকে বলা এল। এটা কি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে যে কোনো একটা তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ হচ্ছে এ। আর এল বাই এর একটা বিশেষ নাম আছে, এটাকে বলে কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট। তাহলে এল বাই এ সমান সমান আমি নতুন একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে এল বাই এ কে বলা হয় কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট। তাহলে কোষ ধ্রুবকের সংজ্ঞাটা কি বলবো, কোন একটা পরিবাহিতা কোষের দুটি তড়িৎদ্বারের মাঝের দূরত্ব এবং কোন একটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের অনুপাতকে বলে কোষ ধ্রুবক। তাহলে কোষ ধ্রুবকের একক সিজিএস পদ্ধতিতে কি পেলাম, এখানে লিখলাম একক, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার স্কোয়ার, তাহলে একক পেলাম দেখো সেন্টিমিটার ইনভার্স, আর এসআই পদ্ধতিতে হবে মিটার ইনভার্স। মনে রাখবে কোন একটা পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান কোষটির নিজস্ব রাশি, ভিন্ন ভিন্ন তড়িৎ পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান আলাদা আলাদা হয়। কোন একটা পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান কখনো স্কেলের সাহায্যে দৈর্ঘ্য মেপে বা প্রস্থচ্ছেদ বসিয়ে পাওয়া যায় না, সঠিক মান পাওয়া যায় না। কোষ ধ্রুবকের মান ইনডাইরেক্টলি বার করা হয়। কিভাবে মনে রাখবে, এর জন্য আমি এই পাত্রের মধ্যে মানে এই পরিবাহিতা কোষের মধ্যে জানা কাপ্পার মান যুক্ত একটি দ্রবণকে নেব, মানে এমন একটা দ্রবণকে নেব যার কাপ্পা মানে পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার মান জানা। বোঝা গেল? এই কোষের আমি কোষ ধ্রুবক বার করতে যাচ্ছি, তার জন্য এর মধ্যে এমন একটা তড়িৎ বিশ্লেষক পদার্থের দ্রবণ নেব যার আপেক্ষিক পরিবাহিতার মান আমি জানি। এবার এই পরিবাহিতা কোষের সাহায্যে আমি পরিবাহিতার মান মানে এল এর মানটাও ক্যালকুলেট করব। তাহলে দেখো তো, আমি কাপ্পার মান আগের থেকে জানতাম, পরিবাহিতার মান এই যন্ত্র থেকে মানে এই পরিবাহিতা কোষ থেকে পাবো। এই দুটি মান এই সমীকরণে বসালে পরেই আমি দেখো কোষ ধ্রুবকের মানও পেয়ে যাব। তাহলে কোষ ধ্রুবকের মান এইভাবেই বার করা হয়, যে জানা আপেক্ষিক পরিবাহিতার দ্রবণকে রেখে ওই দ্রবণের পরিবাহিতার মান নির্ণয় করে এই দুটো জানার পরে এই সমীকরণ থেকে আমি কোষ ধ্রুবকের মান পেয়ে যাই। দেখো এবার হলো আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা ও দ্রবণের গাঢ়ত্বের সম্পর্ক। দেখো দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা তীব্র এবং মৃদু উভয় তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বৃদ্ধি পায়। তুমি তীব্র তড়িৎ বিশ্লেষণ নাও কি মৃদু তড়িৎ বিশ্লেষণ, সব ক্ষেত্রেই দ্রবণের গাঢ়ত্ব বাড়ালে আপেক্ষিক পরিবাহিতার মান বাড়ে। এখন আমি এই বিষয়টাকে সেপারেটলি আলোচনা করব। যেমন ধরো তীব্র তড়িৎ বিশ্লেষণ, যেমন NaCl এর ক্ষেত্রে গাঢ়ত্ব বাড়ালে কেন আপেক্ষিক পরিবাহিতা বাড়ে সেটা দেখব। তুমি জানো আপেক্ষিক পরিবাহিতা মানে হলো প্রতি একক আয়তনের দ্রবণের পরিবাহিতা। এখন ওই একক আয়তনের দ্রবণের মধ্যে যদি আয়নের সংখ্যা বাড়ে তাহলে আপেক্ষিক পরিবাহিতা বাড়বে। যদি তীব্র তড়িৎ বিশ্লেষণ নাও তাদের ক্ষেত্রে গাঢ়ত্ব বাড়ালে, যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষণ যে কোনো অবস্থাতেই সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, তাই গাঢ়ত্ব বাড়ালে একক আয়তনে উপস্থিত আয়নের সংখ্যা বাড়ে, তাই আপেক্ষিক পরিবাহিতার মানও বাড়ে। যদি মৃদু তড়িৎ বিশ্লেষণ নাও, যেমন CH3COOH, তাহলে এক্ষেত্রে গাঢ়ত্ব বাড়ালে দুটো ঘটনা ঘটবে। কি ঘটবে? গাঢ়ত্ব বাড়ালে কিন্তু আরহেনিয়াসের নিয়ম অনুসারে, আরহেনিয়াস নয়, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে গাঢ়ত্ব বাড়ালে কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের
বিয়োজন মাত্রা হ্রাস পায়। আরেকবার রিপিট করছি, মৃদু তড়িৎ বিশ্লেষণ যেমন সিআইসি সিডব্লিউ যদি নাও, তাহলে কিন্তু গাঢ়ত্ব বাড়ালে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে বিয়োজন মাত্রা হ্রাস পায়। তাহলে গাঢ়ত্ব বাড়ালে কিন্তু আয়নের সংখ্যা কমার কথা, কিন্তু গাঢ়ত্ব বাড়ালে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা বাড়ায়। এক্ষেত্রেও দেখা যায় মোটের উপরে আয়নের সংখ্যা বৃদ্ধি পায়। তাই মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রেও গাঢ়ত্ব বাড়ালে আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পার মান বৃদ্ধি পায়। তাহলে বলতে পারি গাঢ়ত্ব বাড়ালে তীব্র তড়িৎ বিশ্লেষণ হোক বা মৃদু তড়িৎ বিশ্লেষণ হোক, উভয় ক্ষেত্রেই আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা বৃদ্ধি পায়। আর এটা বলার অপেক্ষায় রাখে না, গাঢ়ত্ব কমালে একই কারণে তীব্র তড়িৎ বিশ্লেষণ হোক কি মৃদু তড়িৎ বিশ্লেষণ, উভয় ক্ষেত্রেই গাঢ়ত্ব কমালে আপেক্ষিক পরিবাহিতার মান হ্রাস পায়। দেখো, মোলার পরিবাহিতাকে ল্যামডা এম এর সাহায্যে প্রকাশ করা হয়। কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকলে সেই দ্রবণের পরিবাহিতাকে বলবো মোলার পরিবাহিতা। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, এখানে আয়তন কিন্তু নির্দিষ্ট নয়। কম আয়তনের দ্রবণই হোক কি বেশি আয়তনের দ্রবণ, তার মধ্যে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকলে পরেই ওই দ্রবণের পরিবাহিতা হবে মোলার পরিবাহিতা। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে বলা, সেটা কি? কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনের দ্রবণে, দেখো যে আয়তনের বললাম কেন, কারণ এখানে আয়তন ফিক্স নয়। তাহলে আরেকবার, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনের দ্রবণে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য থাকে, সেই আয়তনের দ্রবণকে 1 সেন্টিমিটার ব্যবধানে উপস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে পরে, এই যে তড়িৎদ্বার দুটির আয়তন এই আকার নির্দিষ্ট নয় কিন্তু। কেন? যদি দ্রবণটির আয়তন অল্প হয় তাহলে তড়িৎদ্বার দুটির আকার ছোট হলেই হবে, আর যদি দ্রবণটির আয়তন বেশি হয় তাহলে তড়িৎদ্বারগুলির আকার কিন্তু বড় হতে হবে। তাই বলেছি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখতে হবে দ্রবণটাকে, তাহলে এই দ্রবণের যা পরিবাহিতা হবে সেইটা হচ্ছে মোলার পরিবাহিতা। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলছি শেষবারের মতো, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনের দ্রবণে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য থাকে, সেই আয়তনের দ্রবণটিকে 1 সেন্টিমিটার ব্যবধানে উপস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে পরে যে পরিবাহিতার সৃষ্টি হবে তাকে বলা হয় দ্রবণটির মোলার পরিবাহিতা। দেখো, এবার মোলার পরিবাহিতা মানে ল্যামডা এম এবং আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা, এই দুটির মধ্যে সম্পর্ক দেখাবো। মনে করো এখানে একটা এরকম দ্রবণ আছে, এই দ্রবণটির মধ্যে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য আছে এবং এই দ্রবণটির আয়তন হচ্ছে ভি সেন্টিমিটার কিউব। তাহলে এই দ্রবণটির যা পরিবাহিতা হবে সেইটা হচ্ছে ল্যামডা এম মানে মোলার পরিবাহিতা। কেন? আমরা জানি যে কোনো আয়তনের দ্রবণ সেখানে যদি 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকে তাহলে সেই দ্রবণের যা পরিবাহিতা হবে সেটাই মোলার পরিবাহিতা। এখন আমি এই পুরো দ্রবণ থেকে একটুখানি অংশ কেটে নিলাম। কতটা অংশ কেটে নিলাম? 1 সেন্টিমিটার কিউব মানে 1 ঘন সেন্টিমিটার পরিমাণ দ্রবণকে নিলাম। তার যা পরিবাহিতা পাবো সেটাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা। কারণ আমি জানি একক আয়তনের দ্রবণের পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে দেখো 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতা হচ্ছে কাপ্পা, তাহলে ভি সেন্টিমিটার কিউব তো পুরো দ্রবণটা, তাহলে ভি সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতা হবে ভি ইন্টু কাপ্পা। আবার জানি এই পুরো দ্রবণের পরিবাহিতা মানে মোলার পরিবাহিতা, তাহলে বলতে পারি মোলার পরিবাহিতা সমান সমান ভি কাপ্পা। এই একটা রিলেশন পেলাম, অর্থাৎ দ্রবণের মোলার পরিবাহিতা সমান সমান পুরো দ্রবণের আয়তন ইন্টু আপেক্ষিক পরিবাহিতা। এখন আমার ভি এর মানটা নির্ণয় করতে হবে, কারণ ভি তো ফিক্স নয়, যে কোনো আয়তনের দ্রবণ হতে পারে। এবার ভি এর মানটা কি করে নির্ণয় করছি দেখো, মনে করি দ্রবণটির মোলারিটি, এখানে লিখলাম দ্রবণটির মোলারিটি মানে মোলার গাঢ়ত্ব সমান সমান এম। কেমন? এবার মোলারিটি এম মানে কি? মানে হলো 1 লিটার দ্রবণে এই পুরো দ্রবণটির 1 লিটার পরিমাণে এম মোল তড়িৎ বিশ্লেষ্য আছে। কারণ তুমি জানো মোলারিটির সংজ্ঞা থেকে 1 লিটার দ্রবণে যত মোল তড়িৎ বিশ্লেষ্য থাকে সেটাই হচ্ছে তার মোলারিটি। তাহলে এখানে মোলারিটি এম মানে 1 লিটার দ্রবণে আছে এম মোল। তাহলে এবার একটা ঐকিক নিয়ম করব। কি লিখবো ঐকিক নিয়মে? এম মোল তড়িৎ বিশ্লেষ্য সংক্ষেপে লিখলাম আছে
1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণ মানে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণ, 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে তাহলে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য আছে 1000 ভাগ m সেন্টিমিটার কিউব দ্রবণে। ওই কি নিয়ম করলাম, খুব সহজ। m মোল তড়িৎ বিশ্লেষ্য আছে 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, তাহলে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য আছে কত আয়তনের দ্রবণে? 1000 ভাগ m সেন্টিমিটার কিউব দ্রবণে। এই যে হচ্ছে পুরো দ্রবণটির আয়তন, কারণ আমি ধরে নিয়েছি 1 মোল তড়িৎ বিশ্লেষ্য আছে v সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণে। তাহলে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য আছে কত আয়তনের দ্রবণ দেখলাম? 1000 বাই m সেন্টিমিটার কিউব দ্রবণে। তাহলে বলতে পারি v সমান সমান 1000 বাই m। এই মানটিকে 1 নং সমীকরণে বসাবো। তাহলে নিচে জায়গা নিয়ে আমি উপরে লিখছি, লিখবে তোমরা কি? এই মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই দেখো, ল্যামডা m সমান সমান 1000 বাই m ইন্টু কাপ্পা। এইটা হচ্ছে সম্পর্ক, অর্থাৎ মোলার পরিবাহিতা সমান সমান 1000 বাই দ্রবণটির মোলারিটি গুণিত আপেক্ষিক পরিবাহিতা। এবার মোলার পরিবাহিতার একক তুমি জানো, ল্যামডা m সমান সমান v ইন্টু কাপ্পা। v হচ্ছে টোটাল দ্রবণের আয়তন, কোন আয়তন? যে আয়তনে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকে। কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে বলতে পারি ল্যামডা m এর একক, প্রথমে কাপ্পার একক। কাপ্পার একক তুমি জানো, সিজিএস পদ্ধতিতে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ভি মানে তো আয়তন, তাহলে আয়তনের একক ঘন সেন্টিমিটার। কিন্তু এই হচ্ছে যে সে আয়তন নয়, যে আয়তনে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য আছে। তাহলে ভি এর একক লিখবো এখানে কি? সেন্টিমিটার কিউব পার মোল। কেন পার মোল কথাটা বললাম? কারণ এটা সেই আয়তনের দ্রবণ যে আয়তনে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য আছে। তাহলে ভি এর এককটা লিখবো এখানে সেন্টিমিটার কিউব পার মোল, মানে মোল ইনভার্স। তাহলে দেখো তো এবার এই সেন্টিমিটার ইনভার্স আর সেন্টিমিটার কিউব কেটে যাবে, তাহলে ল্যামডা এর একক কি পাচ্ছি? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। এইটা হচ্ছে তোমার ল্যামডা m মানে মোলার পরিবাহিতার সিজিএস পদ্ধতিতে একক। ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। যদি এসআই পদ্ধতি বলতাম তাহলে ওহম ইনভার্স বা সিমেন্স মিটার স্কয়ার মোল ইনভার্স। দেখো এবার আছে তুল্যাঙ্ক পরিবাহিতা, যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। মোলার পরিবাহিতার মতোই সংজ্ঞা। কি? এটা হচ্ছে সেই আয়তনের দ্রবণের পরিবাহিতা যেখানে 1 গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য থাকে। মানে এখানেও আয়তন নির্দিষ্ট নয়, যে কোনো আয়তনের দ্রবণ। কন্ডিশন কি? সেখানে 1 গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য থাকতে হবে। সেই আয়তনের দ্রবণের পরিবাহিতা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে বলা কি? ঠিক মোলার পরিবাহিতার মতো। খেয়াল করে দেখো, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনের দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য থাকে, সেই আয়তনের দ্রবণকে 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে পরে যে পরিবাহিতার সৃষ্টি হয় তাকে বলা হয় দ্রবণটির তুল্যাঙ্ক পরিবাহিতা। এবার তুল্যাঙ্ক পরিবাহিতার একক তোমার জানা আছে। মোলার পরিবাহিতার একক ছিল ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। এইটাকে সামনে রেখে পড়বো। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার, এখানে মোল ইনভার্সের জায়গায় লিখবো গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতার একক হলো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স বা গ্রাম তুল্যাঙ্ক ইনভার্স। এটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতার একক। এবার হলো মোলার পরিবাহিতা মানে ল্যামডা m এবং তুল্যাঙ্ক পরিবাহিতা মানে ল্যামডা, এই দুটোর মধ্যে সম্পর্ক দেখাবো। তোমার জানা আছে মোলার পরিবাহিতা মানে ল্যামডা m ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই m। কোনটা কি জানা আছে? মোলার পরিবাহিতা এটা, এটা আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে দ্রবণের মোলারিটি। একইভাবে দেখানো যায় তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই নর্মালিটি। এখানে n মানে নর্মালিটি। এটাকে আমি 1 নং সমীকরণ বলি, এটাকে 2 নং সমীকরণ বললাম। 1 কে 2 দিয়ে ভাগ করে দিই,
তাহলে পাচ্ছি দেখো ল্যামডা এম বাই ল্যামডা সমান সমান কাপ্পা কাপ্পা কেটে যাবে, হাজার হাজার কেটে যাবে, তাহলে উপরে থাকবে দেখো এন আর নিচে থাকবে এম। কেমন? তাহলে দেখো নর্মালিটি বাই মোলারিটি। এবার তোমার একটা কথা জানা আছে কি, নর্মালিটি সমান সমান, এটা ক্লাস 11-এ তোমরা দেখেছিলে, মোলারিটি গুণিত জেড। কোন দ্রবণের নর্মালিটি সমান সমান মোলারিটি গুণিত জেড। জেডটা কি? জেডটা যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের ক্ষেত্রে জেড সমান সমান এইচ প্লাস আয়নের সংখ্যা। যেমন H2SO4 হলে পরে জেড এর মান হবে 2, কারণ H2SO4 দুটো H প্লাস তৈরি করে। HCl হলে পরে জেড এর মান হবে 1। আচ্ছা, যদি ক্ষার হয় তাহলে জেড সমান হবে OH মাইনাস আয়নের সংখ্যা। যেমন ধরো যদি হয় CaOH2 মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে জেড ইকুয়াল টু 2। যদি হয় NaOH তাহলে জেড ইকুয়াল টু 1। 3, যদি লবণ হয় তাহলে জেড সমান হবে, মুখে বলছি শোনো, ক্যাটায়ন, লবণের ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা। তাহলে কি বললাম, জেড ইকুয়াল টু তখন হবে লবণের ক্ষেত্রে ক্যাটায়ন, ক্যাটায়ন অর অ্যানায়ন তার মোট যোজ্যতা। একটা উদাহরণ দেওয়া যাক, মনে করো যদি Na2SO4 হয় তাহলে জেড এর মান হবে 2। কেন জেড ইকুয়াল টু 2? কারণ সেক্ষেত্রে ক্যাটায়ন ধরলেও দেখো Na দুটো Na প্লাস আর অ্যানায়ন ধরলে SO4 2 মাইনাস, তাই দেখো দুই দিক থেকে তুমি বিচার করলে জেড এর মান 2 পাবে। যদি NaCl হয় তাহলে জেড এর মান হবে, যদি এখানে লিখলাম যদি হয় NaCl তাহলে জেড ইকুয়াল টু কিন্তু 1, কারণ ক্যাটায়ন ধরলেও Na প্লাস অ্যানায়ন ধরলেও Cl মাইনাস একই হচ্ছে। তাহলে আমি এই মানটাকে এবার এই সমীকরণে বসাবো, তাহলে পাচ্ছি কি দেখো তো, ল্যামডা এম বাই ল্যামডা ইকুয়াল টু এন এর জায়গায় লিখবো এই মানটা, মানে মোলারিটি ইন্টু জেড বাই নিচে তো মোলারিটি ছিলই, এম এম কেটে গেল। তাহলে দেখো তো কি পেলাম, ল্যামডা এম সমান সমান ল্যামডা ইন্টু জেড, এইটাই রিলেশন। অর্থাৎ মোলার পরিবাহিতা সমান তুল্যাঙ্ক পরিবাহিতা গুণিত জেড। জেড মানে কি আরেকবার বলি, যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, যদি ক্ষার হয় তাহলে ক্ষারটির অম্লগ্রাহিতা, আর যদি দ্রবণটি কোন একটা লবণের হয় তাহলে লবণটির ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা হলো জেড। যেমন একটা উদাহরণ দিই, যদি মনে করো HCl দ্রবণ হয় তার ক্ষেত্রে জেড ইকুয়াল টু কিন্তু কত বলতো 1, কারণ ক্যাটায়ন ধরলো H প্লাসের চার্জ 1, অ্যানায়ন ধরলো Cl মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে কিন্তু ল্যামডা এম সমান সমান ল্যামডা। আর যদি Na2SO4 ধরো সেই ক্ষেত্রে কিন্তু জেড ইকুয়াল টু কত বলো, জেড ইকুয়াল টু 2। কেন 2 হচ্ছে, ক্যাটায়ন ধরলো দুটো Na প্লাস আছে আর অ্যানায়ন ধরলো SO4 2 মাইনাস আছে। তাহলে যেহেতু জেড এর মান 2, সেক্ষেত্রে ল্যামডা এম ইকুয়াল টু, খেয়াল করে দেখো, ল্যামডা ইন্টু 2 হবে কিন্তু। অর্থাৎ আমি দেখলাম মোলার পরিবাহিতা সমান সমান তুল্যাঙ্ক পরিবাহিতা গুণিত জেড। জেড মানে কি তোমাদের অলরেডি বলে দিয়েছি, এইটা হচ্ছে সম্পর্ক। দেখো এবার একটা গাণিতিক সমস্যা, 2 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের দুটি তড়িৎদ্বারকে 1 সেন্টিমিটার ব্যবধানে রেখে তড়িৎদ্বার দুটির মাঝে 5.85 গ্রাম NaCl এর 1 লিটার দ্রবণ স্থাপন করলে দ্রবণটির রোধ হয় 10 ওহম। দ্রবণটির মোলার পরিবাহিতা মানে ল্যামডা নির্ণয় করো। দেখো তোমার যা যা দেওয়া আছে সেটাকে দেখি। দেখো এখানে A সমান সমান দেওয়া আছে, A বলতে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ 2 সেন্টিমিটার স্কয়ার, দূরত্ব তড়িৎদ্বার দুটি দূরত্ব দেওয়া আছে 1 সেন্টিমিটার। কেমন? এবার বলেছে দ্রবণটির রোধ সমান দেওয়া আছে 10 ওহম। তাহলে বলেছে ল্যামডা এম সমান সমান কত। ল্যামডা এম মানে কি তুমি জানো? ল্যামডা এম মানে একটু ডান দিকে একটু মনে করে, ল্যামডা এম সমান সমান কাপ্পা ইন্টু 1000 বাই এম। তাহলে ল্যামডা বার করতে গেলে তোমার কাপ্পা লাগবে, মানে আপেক্ষিক পরিবাহিতা, এবং মোলারিটি লাগবে। তাহলে একে একে সব বার করি, আগে কাপ্পা তো বার করি। কাপ্পা সমান তোমার জানা আছে এল ইন্টু এল বাই এ। আবার কাপ্পা সমান সমান এল মানে 1 বাই আর, মানে রোধের অনন্য কি হচ্ছে পরিবাহিতা, ইন্টু এল বাই এ। এবার মানগুলো বসিয়ে দিই, তাহলে পেয়ে যাবো। দেখো 1 বাই আর মানে 1 বাই 10 ইন্টু
এল বাই এল মানে কি 1 বাই এ মানে 2, তাহলে কত পেলাম দেখো তো, কাপ্পা ইকুয়াল টু পেলাম 1/20 কাপ্পার একক, তাহলে এখানে কি লিখবো, সেন্টিমিটার ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, কাপ্পা পেয়ে গেলাম। এবার ল্যাম্ডা এম বার করবো, তাহলে কাপ্পা পেয়ে গেছি, কিন্তু এবার এম লাগবে। এম মানে মোলারিটি লাগবে, মোলার গাঢ়ত্ব লাগবে। মোলারিটি মানে কি, 1 লিটার দ্রবণে যত মোল তড়িৎ বিশ্লেষ্য আছে। দেখো দ্রবণটা কিন্তু 1 লিটার, দেখো দুটি মাঝে 5.85 গ্রাম NaCl রেখেছো, যার আয়তন 1 লিটার। তাহলে 1 লিটার দ্রবণ আছে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আছে 5.85 গ্রাম। গ্রামে রাখলে হবে না, কত মোল আছে, মানে এই গ্রামটাকে মোলে নিতে পারলেই আমার মোলারিটি পেয়ে গেলাম, তাই না? মোলারিটি মানে কি, 1 লিটার দ্রবণে যত মোল থাকে, তাহলে 1 লিটার দ্রবণ তাতে আছে 5.85 গ্রাম NaCl। গ্রামে রাখলে হবে না, মোলে নিতে হবে। মোল মানে কি, ভর বাই আণবিক গুরুত্ব। তাহলে এক্ষেত্রে NaCl এর আণবিক গুরুত্ব ঠিক না, সংকেত ভর। NaCl এর সংকেত ভর বার করো। সোডিয়ামের হচ্ছে দেখো 23, যে ক্লোরিনের 35.5 ইকুয়াল টু দেখো 58.5, এটা হচ্ছে সংকেত ভর বা আণবিক গুরুত্ব, যাই বলো না কেন। তাহলে মোলারিটি বার করতে গেলে মোল সংখ্যা লাগবে। মোল সংখ্যা সমান, এখানে লিখলাম মোল সংখ্যা, মোল সংখ্যা সমান সমান ভর বাই আণবিক গুরুত্ব। ভর বলতে 5.85 বাই 58.5, দেখো 1/10 হচ্ছে। তাহলে 1/10 মোল NaCl আছে 1 লিটার দ্রবণে, তাহলে এটাই এর মোলারিটি। অতএব মোলারিটি পেয়ে গেলাম, মানে মোলারিটি, মোলার গাঢ়ত্ব ইকুয়াল টু 1/10। কেন বুঝতে পারলে, মোলারিটি মানে 1 লিটার দ্রবণে যত মোল আছে, পুরো দ্রবণটা 1 লিটার, তার মধ্যে আছে 1/10 মোল, তা এইটাই মোলারিটি। তাহলে এবার আমি লিখবো ল্যাম্ডা এম সমান সমান কাপ্পা ইন্টু 1000 বাই এম। তাহলে কাপ্পার মানটা বসাবো 1/10 ইন্টু 1000 বাই মোলারিটির মান বসাবো 1/10। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 1/10টা তাহলে উপরে চলে যাবে, তাই না? উপরে চলে গেলে পরে দেখো কি দাঁড়াচ্ছে, 1/10 ইন্টু, সরি কাপ্পার মান 1/10 ছিল না, কাপ্পার মান ছিল 1/20, ঠিক আছে, এই 1/20। তাহলে এবার এইটা যদি উপরে চলে যায়, তাহলে পাচ্ছি দেখো 10,000। তাহলে এখানে 0 কাটা, তাহলে 10,000কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তো, 500। এবার কি লিখবো, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এইটা হচ্ছে মোলারিটি, মোলার পরিবাহিতার পরিমাণ, এবং এটা হচ্ছে একক। ব্যাস, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, অবশ্যই দেখবে নেক্সট ভিডিওটা, ঠিক আছে।